কবির সুমন, তথাগত রায়, এনাদেরকে দেখে এনারা সুস্থ আছেন কিনা আমার মাঝে মাঝে প্রশ্ন ওঠে। কবির সুমনকে বলছে, আপনি যদি নিজে জোকার সাজতে চান, কবির সুমন যদি এতটাই আরএসএস বিরোধী হবেন, তাহলে একটা প্রশ্নের উত্তর দিন, যে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জিকে আরএসএস বলল মা দুর্গা, সেই মমতা ব্যানার্জি 2006 সালে যখন সিঙ্গুরের আন্দোলন মঞ্চে বসেছিলেন, সেখানে ব্লু আইড বয় আরএসএস এর তথাগত রায় কি করছিলেন, রাজনাথ সিং কি করছিলেন? রোজ কি আর মিরাক্কেল দেখতে পাই? মাঝে মাঝে তথাগত রায়, কবির সুমন, এদেরকেও দেখতে পাই। আসলে 2024 সামনে চলে আসছে, এতদিন ধরে শিল্পপতিদের পকেট ভরেছেন, আজকে হঠাৎ করে মনে হয়েছে, আপনার কথা শুনে আমি যতটুকু যা বুঝলাম, জনমোহিনী বাজেট হিসেবে প্রমাণ করবার একটা চেষ্টা করছি। আপনি আমাকে যে প্রশ্নগুলো করলেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলতে পারি বাজেট কেন পাস হয়, পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে শুরু করে আপনি আমাদের যদি কেন্দ্রীয় বাজেট কী জন্য পাস হয়, একটি রূপরেখা ঠিক হয়, সেই রূপরেখা কাদের জন্য? জনকল্যাণমূলক রাষ্ট্র। আই রিপিট এগেন, সংবিধানে লেখা আছে জনকল্যাণমূলক রাষ্ট্র। সেই জনকল্যাণমূলক রাষ্ট্রের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার সুযোগ সুবিধা সেইটাকে মাথায় রেখে, নীতিকে মাথায় রেখে মানুষের কাছে অবধি পৌঁছে যাওয়ার যে বিষয়, সেই কারণে সেই জন্য বাজেটটাকে নির্ধারণ করা হয়। ফলত এই গোটা যে বিষয়টা আপনি এখন আমাকে বললেন, আমি তো এখানে কোথাও জনকল্যাণমূলক জায়গা কিছু খুঁজে পেলাম না। ক্রিপ্টোকারেন্সি হতে পারে বা বিভিন্ন 1, 2, 3, 4 করে আপনি যেগুলো বলছেন, সেখানে জনকল্যাণের কোথাও তো আমি কিছু খুঁজে পেলাম না। বাট হ্যাঁ, বিটকয়েন নিয়ে যদি কিছু বলে থাকে, ক্রিপ্টোকারেন্সি নিয়ে যদি কিছু বলে থাকে, সেটা আমাকে একটুখানি দেখে বলতে হবে। তার কারণ কি বলেছে কি না বলেছে আমি জানি না। তবে আপনার কাছ থেকে এখন অবধি আমি যে প্রশ্নগুলো শুনলাম, গত বছরের বাজেটে যেভাবে বিমা, ব্যাংক এগুলোকে বেচে দেওয়ার জন্য, বেসরকারিকরণ করবার জন্য যে জায়গা তৈরি হয়েছিল, সেটা এখন অবধি আপনাদের কথা শুনে মনে হলো, আমি ইন ডিটেল এখনও দেখিনি। তবে আমি আমার পূর্ণ আস্থা আছে মোদী সরকারের ওপর, যে তারা অন্তত 1-2টো এরকম বিমা স্বাস্থ্যকে বেসরকারিকরণ না করলে, তাদেরকে ক্ষমতায় আনবার জন্য যারা ইলেকটোরাল বন্ডে কোটি কোটি টাকা তাদেরকে দেয়, ভেট দেয় কার্যত, তাদেরও তো পকেটটাকে ভরাতে হবে, আম্বানি আদানিদেরও পকেটটা ভরাতে হবে। বাজেটটি ইন ডিটেলে দেখে এই বিষয়ে অবশ্যই আপনাদেরকে চাই। শুধু এলআইসি কেন, যারা ব্যাংকে রয়েছে, ব্যাংকে যে বেসরকারিকরণ করা হচ্ছে, তাদের দায়ভার কে গ্রহণ করবে? যারা ব্যাংকে চাকরি করছে, তাদের নিরাপত্তার কথা কে মাথায় রাখবে? ফলত এই সরকারটা কার জন্য চলছে তার উত্তর তো দিতে হবে। এই সরকারটা চলছে হচ্ছে, আসলে আপনি যদি দেখেন, সরকারটা চলছে এক শ্রেণীর ব্যবসায়ীদের জন্য। আম্বানি, আদানি, বিড়লা, এই সমস্ত ব্যবসায়ীদের জন্য এই সরকারটা চলছে। এই সরকারটা আমার আপনার সাধারণ মানুষের কথা ভেবে তো চলছে না। এলআইসি কি লস মেকিং সেক্টর? ইয়েস অর নো? নো, এলআইসি ইজ নট আ লস মেকিং সেক্টর। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ভারতবর্ষের এত পরিমাণ মানুষের এতগুলো ব্যাংকে তাদের আমানত সঞ্চয় করা রয়েছে, কয়েক লক্ষ কোটি টাকা। সেই ব্যাংকগুলোকে যদি রাতারাতি বেসরকারিকরণ করে দেওয়া হয়, তার মানে সেই আমানতগুলোকে একটি বেসরকারি প্রাইভেট কোম্পানির হাতে তুলে দেওয়া হলো। কে তার দায়িত্বভার গ্রহণ করবেন? সরকার কি দায়িত্বভার গ্রহণ করবেন? ফলত আবারও বলছি, কৃষক আন্দোলন যেভাবে 3টি কৃষি বিলকে প্রত্যাহার করতে বাধ্য করেছে, ঠিক তেমনভাবেই যে বেসরকারিকরণের পথে হাঁটতে চাইছে কেন্দ্রের সরকার পিছু হাঁটতে বাধ্য হবে। কিন্তু এর সাথে একটাই কথা বলছি, আমি মাঝে মাঝে দেখি তৃণমূল কংগ্রেস বেসরকারিকরণের বিরুদ্ধে কথা বলে। সবাই জেনে রাখা উচিত, 2004 সাল অবধি, 1998-99 থেকে 2004 সাল অবধি, ওই এনডিএ সরকারের সময়তে যে সরকার চলেছিল, অরুণ শৌরি হচ্ছেন ডিসইনভেস্টমেন্ট মিনিস্টার ছিলেন। সকালবেলায় উঠে প্রতিদিন একটা করে এরকমভাবে পাবলিক সেক্টরকে বেচে দিতেন জলের দলে। সেই সরকারের ক্যাবিনেট মন্ত্রী যিনি ছিলেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। না, এরকম কিছু নয়। দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া গেছেন, গোয়াতে শীতকালে লোকে যায় ঘুরতে। সুন্দরবন, মরিচঝাপির ওই সাইডটা, কুমিরমারি থেকে শুরু করে গোটা দ্বীপগুলো যেগুলো রয়েছে, শীতের সময় অনেকে যান দ্বীপগুলোতে ঘুরতে। বিজেপি নেতারাও ঘুরতে গেছেন, আমার ধারণা তাই। কারণ মরিচঝাপি নিয়ে যদি এদের কিছু করার থাকতো, এতগুলো কেন্দ্রের সরকার তো এলো। 1979 সাল থেকে এখন অবধি এতগুলো কেন্দ্রের সরকার এলো, বিজেপি, কংগ্রেস সব মিলিয়ে তো সরকার এলো। সেই সরকারে মমতা ব্যানার্জি তো মন্ত্রী ছিলেন। শুভেন্দু অধিকারী বলছেন দোষীদেরকে শাস্তি দেব। এখন কথা হচ্ছে যে কোন দোষীদেরকে শাস্তি দেবেন, কাকে শাস্তি দেবেন? আর যদি শাস্তি দেওয়ার থাকতো, অটল বিহারী বাজপেয়ীর সরকার দেননি কেন? যদি শাস্তি দেওয়ার থাকতো 2014 থেকে আজকে 2022, আপনি কেন কোনো ব্যবস্থা গ্রহণ করেননি? মমতা ব্যানার্জি যে সমস্ত কমিশন গঠন করেছিলেন, 21শে জুলাই, সাঁইবাড়ি, মরিচঝাপি, সেই কমিশনের রিপোর্টগুলো কোথায়? শুধু বাজারকরণ করবার জন্য এই সমস্ত কথা বললে হবে নাকি? সুতরাং হ্যাঁ, মরিচঝাপি নিয়ে যদি কোনো ডিবেট হয়, উই উড লাভ টু পার্টিসিপেট, যাতে আমাদের কোনো অসুবিধা নেই। বিজেপি, তৃণমূল, 2 দিনের বিজেপি, 3 দিনের তৃণমূল, এসব দিয়ে আমাদের খুব একটা কিছু যায় আসে না। একটাই প্রশ্ন, আপনাদের কাছে যদি তথ্য প্রমাণ থেকে থাকে, যদি আপনাদের কাছে কোনো রকমের কোনো এভিডেন্স থেকে থাকে, এতগুলো কেন্দ্রের সরকার, তার এতগুলো এজেন্সি, তাদের হাতে দিন, ব্যবস্থা গ্রহণ করতে বলুন। যা মনে ছিল তাই বলেছে, আমার ভালো লেগেছে এতে, আমার খারাপ লাগেনি, অ্যাপ্রিসিয়েট করছি।
মমতা ব্যানার্জি যে আসলে এই প্রকল্পগুলো করেন ভোট পাওয়ার জন্য, আসলে এই প্রকল্পগুলো যে ভোটের প্রকল্প এবং এই প্রকল্পে যে আসলে মানুষের জীবনের মানের কোনো উন্নয়ন ঘটছে না, এই প্রকল্পের ফলে যে আসলে একটি ভাঁওতাবাজি, সেগুলো সবার চোখের সামনে চলে আসছে। এবং আমরা যে এতদিন ধরে বলে আসছিলাম যে লোকাল পঞ্চায়েতগুলোকে কাজে লাগিয়ে এই প্রকল্পের সুবিধা তোলবার জন্য ভোট টানতে চাইছে মমতা ব্যানার্জি, উদয়নগুলো বলে দিয়েছেন। উদয়নগু হচ্ছেন সেই নেতা যিনি মমতা ব্যানার্জির চেয়েও পপুলার। মমতা ব্যানার্জি কত 45 না 50,000 ভোটে জিতেছেন, উদয়নগুকে দেখে দেখা উচিত 87% ভোট পেয়েছে। উনি একটা পপুলার মুখ্যমন্ত্রী যা বলেন তার চাইতে ওনার কথার আমার কাছে গুরুত্ব বেশি। আমার কাছে উনি অনেক বেশি ম্যান্ডেটে জিতেছেন, তাই উনি বলেছেন দুয়ারে প্রহার নেমে আসবে। কিন্তু আমি বলছি দুয়ারে প্রহার যখন নেমে আসবে, গ্রাম বাংলার বাড়িতে দুয়ারের পাশে অনেক কিছু রাখা থাকে। আমরা মানে একদম চটি টটি খুলেই ঘরের মধ্যে ঢুকি, মা কাকিমারা ঝাঁট দেন সকালবেলায়, সব কিছু দুয়ারের পাশে রাখা থাকে। আপনি যদি এরকম অসভ্য ভাষায় মানুষকে হুঁশিয়ারি দিতে থাকেন যে আপনাদেরকে ভোট না দিলে আপনার দুয়ারে প্রহার নেমে আসবে। 34 বছরের বামফ্রন্ট সরকারকে চলে যেতে মাত্র একটা ভোটের সময় লেগেছিল, তাও তারা মতাদর্শের ভিত্তির দল। আপনার তো তৈরি হয়েছিল হাজরার বুকে, তাও আপনার দল বলা ভুল। আপনি তো ছিলেন বামফ্রন্ট সরকারের সুবিধা সব চেটে পুটে নিয়ে তারপরে গেছেন মমতা ব্যানার্জির দলে। তাই আমরা বলছি একটা মতাদর্শের দল, মতাদর্শের ওপর ভিত্তি করে থাকা দল 34 বছর পরে একটা ভোটে তাদের যে সিট 1/3 নেমে এসেছিল। 2022 সালে 2021 সালে সিপিআইএম 0, 2006 সালে সিপিআইএম 234। তাই ওই বেশি অহংকার যদি করেন, সিপিআইএম বামফ্রন্ট 10 বছর পরে তো টিকে রয়েছে, তার কারণ মতাদর্শের ওপর ভর করে আছে বলে। তৃণমূলটা থাকবে না, তাই উদ্ধত্ত অহংকার এসব কমান। দুয়ারে প্রহার না কি হবে, যেদিনকে পুলিশের প্রোটেকশন চলে যাবে, মানুষ বনাম তৃণমূল কংগ্রেস আর বিজেপির জুজু যেদিন থাকবে না। তৃণমূলটা আছে কেন? তৃণমূলটা আছে দুটো বিজেপির দয়ায়, জেলে পড়েনি। আছে কেন তৃণমূলটা? আছে কারণ মুসলিম সমাজকে বোঝাতে পারছে তৃণমূল যে যদি বিজেপি ক্ষমতায় চলে আসে তাহলে তোমার কপালে দুঃখ রয়েছে। আর সত্যি গুজরাট দাঙ্গা থেকে শুরু করে যা যা ঘটনা বিজেপি করেছে, তাতে মুসলিম কমিউনিটির মধ্যে আতঙ্ক সৃষ্টি হওয়া স্বাভাবিক। তাই জন্য মুসলিম কমিউনিটির প্রচুর আমার ভাই বোনেরা যারা রয়েছেন, তারা তৃণমূল কংগ্রেসকে না চাওয়া সত্ত্বেও গিয়ে তৃণমূল কংগ্রেসকেই ভোটটা দিয়েছে, কারণ তাদের ধারণা যে একটা প্রোটেকশনের জায়গা লাগবে। কবির সুমন, তথাগত রায়, এনাদেরকে দেখে এনারা সুস্থ আছেন কিনা আমার মাঝে মাঝে প্রশ্ন ওঠে। এনারা যা সমস্ত কথাবার্তা বলেন, কবির সুমন হোক বা তথাগত রায় হোক, আমাদের আনফর্চুনেট লাক হচ্ছে এটাই, সকাল থেকে বিকেল অবধি ধরো তোমরা সাংবাদিক, তোমরা সারাদিন কাজ করবার পরে ট্যাক্স দেবে। এই কোর্টে এখন রয়েছে, আমরা সারাদিন কাজ করবার পরে ট্যাক্স দেবো, সেই ট্যাক্সের টাকায় তথাগত রায়দের মাইনে হয়, সেই ট্যাক্সের টাকায় কবির সুমনরা হাত পেতে পেনশন নেন। সুতরাং এরা কি ভুলভাল মুখ খুললে বকে আমি বুঝতে পারি না। আমি বলছি যে আরএসএস বিজেপির বিরোধিতা যদি কবির সুমনের এতই করবার ছিল, কবির সুমন যদি এতটাই আরএসএস বিরোধী হবেন, তাহলে একটা প্রশ্নের উত্তর দিন। 2004 সালে যে মমতা ব্যানার্জি বিজেপির সাথে জোট করলেন, সেই মমতা ব্যানার্জি 2006 সালে যখন সিঙ্গুরের আন্দোলন মঞ্চে বসেছিলেন, সেখানে ব্লু আইড বয় আরএসএসের তথাগত রায় কী করছিলেন, রাজনাথ সিং কী করছিলেন? আচ্ছা ছেড়ে দিন আপনি, যে তৃণমূল কংগ্রেস আরএসএসের বদান্যতায় বেড়ে উঠল, যে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জিকে আরএসএস বলল মা দুর্গা, যে বিজেপির সাথে মমতা ব্যানার্জি তখন জোট করলেন যখন গুজরাটের দাঙ্গা চলল, তাহলে যে 2009 সালে সেই তৃণমূল কংগ্রেসের টিকিটেই কবির সুমন যাদবপুর থেকে কি করে সাংসদ হলেন? ফলত আমরা জানি ওই সময়টা থেকে একদল বুদ্ধিজীবী তারা নিজেদের মেরুদণ্ড বেচে গোটাটাই পরজীবী হয়ে গেছেন। ফলত এইসব বিষয়ে আমাদের খুব একটা কিছু বলার নেই। আর আমি দেখলাম উনি আরএসএসের কাছে ক্ষমা চেয়েছেন, ক্ষমা চেয়ে নিচে লিখেছেন জয় মমতা ব্যানার্জির জয়। উনি 5 দিন আগে বাঙালি জাতিকে মানে একদম কি বলে গোটা বংশ উদ্ধার করে গালিগালাজ করেছেন, করে উনি লিখেছেন জয় বাংলা। কবির সুমনের কথাকে এতটা গুরুত্ব দেওয়ার মতো জায়গাতে এখনো অবধি আসেনি। কবির সুমন, তথাগত রায় সন্ধ্যেবেলা রাত্রিবেলা টিভি খুলে বাড়ি গিয়ে যখন রিফ্রেশ হওয়ার থাকে, রোজ কি আর মিরাক্কেল দেখতে পাই? মাঝে মাঝে তথাগত রায়, কবির সুমন এদেরকেও দেখতে পাই। কালকে দেখলাম শ্রীজাতকে কীভাবে মানে কটূক্তি করে কথা বলেছে। এখন বিষয় হচ্ছে উনি একজন প্রাক্তন সাংসদ, উনি কটূক্তি করতেই পারেন। উনি যদি নিজে কমেডিয়ান হন, কমেডিয়ানদের মানে মানসম্মান রয়েছে, তারা নিজেদের প্রফেশনে রয়েছেন। আমি বলছি উনি যদি নিজে জোকার সাজতে চান, কবির সুমনকে বলছে আপনি যদি নিজে জোকার সাজতে চান, তাতে আমরা খুব বেশি হলে কি হতে পারি? আমরা আপনার জোকারি দেখে হাততালি দেবো, আপনার জোকারি দেখে সারাদিনের এই মাথায় যা চাপ হয় সেটাকে কমিয়ে দেবো। আপনি আপনার জোকারি চালাতে থাকুন, তাতে আমার ভালো লাগবে, আমাদের সবার ভালো লাগবে। বাংলা পক্ষটা গেল কোথায়? বাঙালিদেরকে তো গালাগালি করলো বাংলা পক্ষ, গর্গ চ্যাটার্জি সে গেল কোথায়? বাঙালি জাতির ঠেকা নিয়ে বসে আছে। বিজেপি আমাদেরকে হিন্দুত্বের জ্ঞান দেয়, বিজেপি আমাদের হিন্দু ধর্ম শেখাতে চায়, আর গর্গ চ্যাটার্জিরা আমাদেরকে বাঙালি আনা শেখাতে চায়। আমি বলছি গর্গ চ্যাটার্জি গেল কোথায়? যে গর্গ চ্যাটার্জি দিনে রাতে সকাল বিকেল সব সময় একদম বাঙালি জাতীয়তাবাদের জন্য লড়াই করে যাচ্ছেন, আপ্রাণ লড়াই করে যাচ্ছেন,
তারা কোথায় গেল? তাদেরকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? এই প্রশ্নের উত্তর তো দিতে হবে। বাঙালি জাতিকে নিয়ে গালিগালাজ করলো, জঘন্য ভাষায় গালিগালাজ করলো, গর্গ চট্টোপাধ্যায়রা কোথায়? এরা আসলে বাঙালি বাঁচাতে চায়, বাংলা বাঁচাতে চায়, নাকি মমতা ব্যানার্জির গদি বাঁচাতে চায়, কালীঘাটের গদি বাঁচাতে চায়, সে প্রশ্ন রয়ে যাবে।